যেসব বাজা মেয়েরা কুয়ার ভেতরে যেত তারাই প্রেগন্যান্ট হয়ে যেত, এইভাবে হাজার হাজার মেয়ে প্রেগন্যান্ট হয়েছে। আমার শাশুড়ি মা আমার উপর খুব অত্যাচার করতেন। উনি সবসময় আমাকে বাচ্চা না হওয়ার জন্য কথা শোনাতেন আর গ্রামে একটা কুয়াতে গিয়ে ডুব দিতে বলতেন। একদিন আমি বিরক্ত হয়েই ওই যুক্তিতে চলে গেলাম। আর তারপর আমার সাথে যা হলো। না বাবা, আমি এই কাজটা করতে পারবো না। আমার জন্য খুব ভয় লাগে বাচ্চা হওয়ার জন্য। কি কি ক্ষতি হয় বাচ্চা হননি হবে সেটা ভগবানের হাতে। আমার বিশ্বাস ভগবান আমার কথা ঠিক শুনবে আর আমার কোলে একটা ফুটফুটে বাচ্চা দেবে। তাই আমারও ওইসব কাজ করার কোনো প্রয়োজন নেই। বৌদিমাকে পরিষ্কার না বলে দেয় তার চোখে আমি ভয় দেখতে পাচ্ছি না। আমার মায়ের মাথায় রক্ত চড়ে যায়। মা বলে, কি হবে বৌমা, যদি তুমি একবারই করো ভেতরে যাও, তুমি মরে তো আর যাবে না। তুমি তো নিজের চোখে দেখেছ যে আমাদের প্রতিবেশী সীমার ছেলের বউয়ের 5 বছর ধরে বাচ্চা হচ্ছিল না। তারপর যেই সেই কোর ভেতরে গেল, তারপর ভগবান তাকে তিনটা ছেলে দিল। কিন্তু বৌদি এখনো না বলেছিল। বৌদি বলে, না মা, তার সন্তান হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এটা ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদে এই তিনটি ছেলের জন্ম দিতে পেরেছে। মা বলে, তোমাদের মতো নাস্তিক মেয়েরা এসব বুঝবে না। ভগবানের আশীর্বাদ পাওয়া অত সহজ নয়। আমি জানি শহরের মেয়েরা গ্রামের লোকেদের বোকা ভাবে, তুমিও নিশ্চয়ই তাই ভাবো। তুমি ভাবছো যে তোমার শাশুড়ি মা ফালতু কথা বলছে, কিন্তু তা একেবারেই নয়। সন্তান পাওয়ার জন্য ভগবানকে তুষ্ট করা দরকার, আর সেটা অত্যন্ত সহজ নয়। সত্যি কথা বলতে আমার একেবারেই ইচ্ছে ছিল না কোনো শহরের মেয়েকে আমার ছেলের বউ করে আনতে। আমি তো চেয়েছিলাম আমার মনে একটা সাদাসিধে গ্রামের মেয়েকে বাড়ির বউ করে আনতে। কিন্তু কি করব, আমার সই যে আমার সামনে হাত জোট করে অনুরোধ করলো, তাকে আমি কি করে না বলি। তাই বাধ্য হয়ে আমি তোমাকে বড় করে এনেছি। কিন্তু তুমি এটা ভেবো না যে তুমি আমার সইয়ের মেয়ে বলে আমি তোমাকে কিছুই বলবো না। তোমার বিয়ের 1.5 বছর হয়ে গেছে। তুমি যদি এখনো আমাকে একটা নাতি নাতনি দিতে না পারো, তাহলে আমি তোমাকে ফেরত পাঠিয়ে দেব আর আমার ছেলের আবার বিয়ে দেব। আমার ছেলের জন্য পাত্রী পেতে আমার অসুবিধা হবে না। এই বলে আমার মা গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। আমার বৌদির চোখের জল দেখতে পেলাম। তাকে দেখে আমার মায়া হয়। বৌদি খুব সরল আর ভালো মেয়ে ছিল, কিন্তু মা ওকে দিনরাত কথা শোনাতো। মায়ের একটাই সমস্যা, বৌদি শহর থেকে এসেছে আর আমরা গ্রামের লোক। বিকেলে যখন দাদা বাড়ি ফেরে, তখন মা বৌদিকে ভয় দেখানোর জন্য তাকে বলে, বিষ্ণু, তোদের হাতে মাত্র 2 মাস সময় আছে। এর মধ্যে যদি তারা আমাকে একটা সুখবর শোনাতে পারিস, ভালো না হলে আমি তোর আবার বিয়ে দেব। মায়ের কথা শুনে বিষ্ণু দাদা খুব চিন্তায় পড়ে গেল। সে বলে, মা, তুমি এইসব কথা বলছো? আমার স্ত্রী ভূমির প্রতি খামতি আছে। সে সুন্দরী, শিক্ষিত, বুদ্ধিমতী, সে পুরো বাড়িটাকে সামলে রেখেছে। তুমি কিভাবে আমার আরেকটা বিয়ে দেওয়ার কথা ভাবতে পারো? মা বলে, গ্রামের মেয়েরাও তো সুন্দরী, বুদ্ধিমতী হয়। আমি শুধু একটা নাতি চাই, তোর পরে তোর জমিজমাকে দেখাশোনা করবে। আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে প্রয়োজন। আমি নাতির মুখ দেখতে চাই, ব্যাস, আমি আর কিছু জানি না। মায়ের কথা শুনে দাদা চুপ করে যায়। মা হঠাৎ করে দাদার হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলে, তোকে আমার দিব্যি বিষ্ণু, তোর বৌদি 2 মাসের মধ্যে আমাকে কোনো সুখবর না শোনাতে পারে, তাহলে আমি তোর আবার বিয়ে দেব আর তুই এতে বাধা দিবি না। দাদাকে খুব অসহায় দেখায়। সে বাধ্য হয়ে বলে, ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। 2 মাসের মধ্যে যদি তোমাকে আমরা সুখবর না দিতে পারি, তাহলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। মা আর দাদার সব কথা বৌদি রান্নাঘর থেকে শুনছিল। দাদা যখন মাকে হ্যাঁ বলে, তখন বৌদি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে খুব জোরে কাঁদতে শুরু করে। আমি বৌদিকে শান্ত করার জন্য বলি, তুমি চিন্তা করো না বৌদি, দাদা শুধু মায়ের মন রাখার জন্য কথা বলেছে। দাদা এমনটা কখনোই করবেন না। কিন্তু বৌদি কিছুতেই শান্ত হচ্ছিল না। সে বলে, কেউ এত বড় কথাটা এমনি এমনি কি করে বলতে পারে? তুমি প্রার্থনা করো যাতে 2 মাসের মধ্যে আমার গর্ভে একটা সন্তান আসে। আমি বলি, চিন্তা করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে। বৌদি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। সে রাতের খাবার খাওয়ার জন্য নিচে এলো না। দাদা একটা ট্রেতে করে বৌদি যেন খাবার নিয়ে যায়। পরের দিন সকালে বৌদি তার ঘর থেকে বের হয় না। দাদা নিশ্চয় রাতে তাকে খুব বানানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই মানতে চায়নি। বৌদির পক্ষে এটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। দাদাও রেগেমেগে কিছু না খেয়ে কাজে বেরিয়ে যায়। এটা দেখে মায়ের খারাপ লাগে। দাদা বেরিয়ে যাওয়ার পর মা উঠোনে এসে বসে বৌদির ঘরের দিকে মুখ করে জোর গলায় বলতে থাকে, কোনো ছেলে এমনি এমনি কোনো মেয়ের পেছনে পড়ে না। মেয়েটার থেকে কোনো ইশারা পেলে তবেই সে তার প্রেমে পড়ে। আমি তোমাকে বলেছিলাম যে তোমার মেয়ের দোষ আছে, কিন্তু সে আমার হাতে পায়ে ধরে বলে আমার মেয়ে খুব ভদ্র, খুব সরল। তার মেয়ে যদি এতটাই ভালো হবে, তাহলে তার স্বামী কি জন্য সকাল সকাল না খেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে পারে? আমার ছেলের 27 বছর বয়স হয়ে গেছে।
আজ অবধি আমি তাকে না খাইয়ে ঘর থেকে বের হতে দিইনি। যবে থেকে এই শহরের মেয়ে তাই বাড়িতে এসেছে, তবে থেকে তার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। এই মেয়েটাকে বিয়ে করে আমার ছেলের জীবন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মা বৌদিকে খুব কড়া কথা শোনাতে থাকে। আমি ঘরে বসে বসে ভাবছিলাম যে কেউ তার বন্ধুর মেয়ের সাথে এরকম আচরণ কিভাবে করতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে যে বৌদি যখন শহরে থাকত আর কলেজে পড়ত তখন একটা খারাপ ছেলের দল তার পিছনে পড়েছিল। সেই দলের যে লিডার ছিল সে ভূমি বৌদির প্রেমে পড়েছিল, কিন্তু সে একটা বখাটে ছেলে ছিল, তাই বৌদির মা তার মেয়ের সাথে তার বিয়ে দিতে চায়নি। ভূমি বৌদি আন্টির একমাত্র মেয়ে ছিল, তার স্বামী বেঁচে ছিল না। সেই গুন্ডা ছেলেগুলো আন্টিকে বলেছিল যে ভূমি বৌদির সাথে যদি তাদের দলের লিডার এর বিয়ে না দেয় তাহলে ভূমি বৌদিকে তারা তুলে নিয়ে যাবে। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই আন্টি মায়ের কাছে এসে বলে তুমি আমার মেয়েকে তোমার ছেলের বউ করে নিয়ে যাও। এটা শুনে মা প্রথমে খুব খুশি হয়েছিল আর বলেছিল যে নিশ্চয়ই, কিন্তু মা যখন জানতে পারল যে ভূমি বৌদির পেছনে কিছু খারাপ ছেলে পড়ে আছে তখন মা আন্টিকে না বলে দেয়। মা বলে আমার একটাই ছেলে, তার বিয়ে যদি আমি এমন একটা মেয়ের সাথে দিই তাহলে আমার ছেলের ক্ষতি হতে পারে। সে গুন্ডা ছেলেগুলো যদি আমার ছেলের উপর বদলা নেয় তখন কি হবে, তাই আমি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। কিন্তু আন্টি মায়ের পায়ে পড়ে যায় আর মাকে অনুরোধ করে তুমি আমার মেয়েকে নিয়ে নাও, না হলে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে, ওই ছেলেগুলোর সাথে খারাপ কিছু করতে পারে। মা তার বন্ধুর অনুরোধ ফেলতে পারে না, তাই বাধ্য হয়ে ভূমি বৌদিকে এ বাড়ির বউ করে আনি। বিয়ে হওয়ার পর থেকে আমি বৌদিকে দেখেছি, সে খুব ভালো মেয়ে, খুব বুদ্ধিমতী আর বুঝদার। 1.5 বছর হলো সে আমাদের বাড়িতে আছে, আর আজ অবধি আমি তাকে কখনো দাদার সঙ্গে ঝগড়া করতে দেখিনি। সে কোনোদিন মায়ের মুখের উপর কথা বলেনি। মা যা বলতো সে চুপচাপ শুনত। বাড়ির সব কাজ সেরে একা হাতে করত, তা ও মা তাকে সবসময় দোষারোপ করত। আমি মাকে অনেক বুঝিয়েছি, বলেছি মা তুমি বৌদির সাথে এরকম আচরণ করো না, কিন্তু মা কি আমার কথা শুনে। মায়ের একটাই সমস্যা যে বৌদির শহরের মেয়ে, মায়ের ধারণা শহরের মেয়েরা ভালো হয় না। আর মায়ের এই ব্যাপারে খুব অহংকার ছিল যে তার বন্ধু তার হাতে পায়ে ধরে তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে অনুরোধ করেছে। তাই জন্য মা নিজেকে ভগবান ভেবে এসেছে, তার মুখে যখন যা সে বৌদিকে শুনিয়ে দেয়। আমার ভয় হতো যে মা বৌদির সাথে যে রকম ব্যবহার করছে সে রকমটা যদি আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে করে তখন আমি কি করে সামলাবো। মায়ের পাপের ফল আমাকে না ভোগ করতে হয়। মাকে যখন আমি কথা বলি তখন মা বলে, তবে এসব নিয়ে ভাবিস না, তুই বাড়ির 4 দেওয়ালের মধ্যে বড় হয়েছিস, তোর পেছনে তো কোনো ছেলে পড়ে নেই যে তোর শ্বশুরবাড়িতে গিয়ে কথা শুনতে হবে। মায়ের চিৎকার শুনে বৌদি ঘর থেকে বেরিয়ে আসে আর চুপচাপ জলখাবার বানাতে চলে যায়। তারপর সে বাড়ির সব কাজ করতে শুরু করে, কিন্তু বৌদির মুখে কোনো হাসি দেখতে পেলাম না। আমি যখন রান্নাঘরে তার কাছে গেলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে বলে, তোমার দাদা যদি আবার বিয়ে করে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে ভাগ করে নিতে পারবো না। আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না। আমি বৌদিকে বলি তুমি চিন্তা করো না, এরকম কিছু হবে না, এত সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। তুমি বরং একটা কাজ করো, আজ দাদা বাড়ি ফিরলে তুমি তার সাথে সব ঝগড়া মিটিয়ে নিও। তারপর দাদাকে বলো তোমাকে শহরে একটা ভালো ডাক্তার এর কাছে নিয়ে গিয়ে চেক আপ করাতে, যাতে তুমি খুব শিগগিরই মা হতে পারো। আমার এই পরামর্শটা বৌদির ভালো লাগে। সে মুচকি হেসে বলে, আমাকে বুদ্ধিটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বৌদি দাদার সাথে কথা বলে দাদা 3 দিন পর বৌদিকে শহরে নিয়ে যায়। মায়ের এতে খুব আপত্তি ছিল, কিন্তু দাদা মায়ের কথা শোনে না। দাদা বলে, মা আমি তোমার সব কথা শুনি, কিন্তু এবার আমাকে বাধা দিও না। আমাকে আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যেতে দাও। দাদা বৌদি 8 দিন পর বাড়ি ফিরে আসে। শহরে তারা বৌদির বাড়িতে গিয়ে উঠেছিল। ফিরে আসার পর দাদা একদম নর্মাল থাকে, কিন্তু বৌদিকে খুব উদাস লাগছিল। আমি বৌদিকে বলি, আমি জানি তোমার মায়ের জন্য মন কেমন করছে। এতদিন তুমি তোমার মায়ের কাছে ছিলে, তাই তাকে ছেড়ে আসতে তোমার ইচ্ছে করছিল না, তাই তোমার মনটা খারাপ, তাই না? বৌদি কাঁদতে কাঁদতে বলে, না, আমার মন খারাপের কারণ সেটা নয়, তার অন্য কারণ আছে। আমি বলি, কি কারণ তুমি আমাকে বলো। তারপর বৌদি আমাকে যেটা বলে সেটা একেবারেই আশা করিনি। শুনে আমি হতবাক হয়ে যাই। বৌদি বলে, শহরের ডাক্তার আমাকে বলেছে যে আমি কোনোদিন মা হতে পারবো না। আমি বাজা, এখন তুমি বল আমি কি করব। আমি অবাক হয়ে বলি, এটা কি করে হতে পারে? বৌদি বলে, আমি নিজেই জানি না, আমার সাথে এমনটা কি করে হলো। আমি জিজ্ঞেস করি, দাদা এ ব্যাপারে কি বলছে? বৌদি বলে, তোমার দাদা বলেছে সে সবসময় আমার পাশে থাকবে। আমি যদি সন্তানের জন্ম না ও দিতে পারি তাহলে সে আমাকে ছেড়ে দেবে না। আমি বলি, তাহলে দাদা দ্বিতীয় বিয়ে নিশ্চয়ই করবে না।
বৌদি বলে আমার সামনে তো বলছে যে করবে না, কিন্তু তুমি তো সব জানো তোমার দাদা তার মায়ের মাথায় হাত রেখে কথা দিয়েছে। আমার মনে হয় তোমার দাদার দ্বিতীয় বিয়ে হবেই। আমরা কেউ আটকাতে পারবো না। আমি জিজ্ঞেস করি বৌদি এবার তুমি কি করবে, কিছু ভেবেছ? বৌদি বলে জানি না। আমি কি করব? আমি সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছি। এখন ভগবানই ঠিক করবে। আমার ভাগ্যে কি আছে? আমি বলি বৌদি তুমি একবার মায়ের কথা রাখতে, সে কই গিয়ে ডুব দাও, সেটা করলে মা অন্তত 23 মাস অপেক্ষা করবে। 23 মাস পর যখন মা আবার দাদার বিয়ে দেওয়ার কথা বলবে, তখন তুমি আবার সেই করতে গিয়ে ডুব দেবে, তারপর মাকে আবার অপেক্ষা করতে হবে। এইভাবে আমরা দাদা দ্বিতীয় বিয়েটা যতদিন সম্ভব আটকে রাখতে পারব, তারপর আস্তে আস্তে দাদার মনে সাহস যাবে। একদিন দাদা আমাকে ঠিক বলতে পারবে যে সে দ্বিতীয় বিয়ে করতে চায় না। বৌদি বলে তুমি ঠিকই বলেছ, আমার এটাই করা উচিত। কিন্তু আমার জ্বলে খুব ভয় লাগে। আমি বলি বৌদি তুমি তোমার ভয়কে ত্যাগ করো, তুমি যদি দাদাকে হারাতে না চাও তাহলে মায়ের কথা মেনে নাও। এরপর মা যেদিন তোমাকে তার সাথে কুড়োতে যেতে বলবে তখন তুমি আর না করো না। মোদি আমার কথায় মাথা নাড়ে। মা যখন দাদাকে জিজ্ঞেস করে যে ডাক্তার বৌদিকে দেখে কি বলল, তখন দাদা বলে ডাক্তারবাবু বলেছেন যে ভূমি একেবারে সুস্থ, তার কোনো রোগ নেই। তার যে সন্তান হচ্ছে না সেটা তার দুর্ভাগ্য, ভগবান চায় না তাই তার বাচ্চা হচ্ছে না। মা বৌদিকে বলে বোমা এখনো সময় আছে, তুমি আমার সাথে সেই কুয়োতে চলো। আমি অনেক বাজা মেয়েদেরকে সন্তান জন্ম দিতে দেখেছি, আর তুমি তো একেবারে সুস্থ, তুমি যদি সে কই গিয়ে ডুব দাও তাহলে তো খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। মোদি বলেন মা আপনি যদি এটাই চান তাহলে তাই হবে। বৌদির কথা শুনে মা খুব খুশি হয়। মা বৌদির মাথায় চুমু খেয়ে বলে বৌমা তুমি যদি আমার কথা আগে শুনতে তাহলে আমি তোমার উপর এত রাগ করতাম না। চলো তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। বৌদি মাথা নাড়ে আর ঘরে চলে যায়। সে যখন তৈরি হয় ঘর থেকে বেরিয়ে আসে তখন আমাকে বলে তুমি আমার জন্য প্রার্থনা করো যাতে ভগবান আমার সাথে কিছু খারাপ না হতে দেয়। মা বৌদিকে নিয়ে চলে যায়। 3 ঘন্টা পর তারা ফিরে আসে। তারা ফিরে আসার পর আমি বৌদিকে জিজ্ঞেস করলাম আজ তোমার এক্সপেরিয়েন্স কেমন ছিল? বৌদি বলে এখন আমার জীবনে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা বাকি আছে, তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে সব শিখে যাব। মোদিকে দেখে আমার খারাপ লাগে। আমি ভগবানকে বললাম ভগবান আপনি আমার বৌদিকে সাহায্য করুন, তাকে সন্তানের সুখ ভোগ করতে দিন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন বৌদি রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। বৌদিকে পড়ে যেতে দেখে আমি চিৎকার করে উঠি। আমাদের ভাগ্য ভালো যে দাদা তখন বাড়িতেই ছিল। সে চটপট রান্নাঘরে এসে বৌদিকে তার কোলে তুলে নিয়ে তাদের ঘরে নিয়ে যায়। আমি বৌদির মুখে জলের ছিটে দিয়ে আর বৌদির জ্ঞান ফিরে আসে। মা বলে বিষ্ণু তাড়াতাড়ি গিয়ে তাই মাকে ডেকে আনুন, আমার মনে হচ্ছে কোনো সুখবর আসতে চলেছে। বৌদি বলে না মা, এত তাড়াতাড়ি সুখবর কি করে আসবে? আসলে আমি আজকাল খুব টেনশন করি, সারাদিন ভাবতে থাকি যে আমি মা হতে পারবো কি না, সেই কারণেই হয়তো আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাব, কিন্তু মা বৌদির কোনো কথাই শোনে না। মা জোর করে দাদাকে দাইমার কাছে পাঠিয়ে দেয়। দাইমা এসে বৌদিকে দেখে বলে একটা ভালো খবর আছে, আরে তোমার বৌমা মা হতে চলেছে, সে সন্তান সম্ভবা। এটা শুনে আমি দাদা আর বৌদি হতবাক হয়ে যাই, কিন্তু মা আনন্দে মেতে ওঠে। মা তার ব্যাগ থেকে 500 টাকা বার করে দাদার হাতে দিয়ে বলে যা বিষ্ণু মিষ্টি কিনে আনুন, আমি আজ সব গ্রামের লোকেদের মিষ্টি খাওয়াব। ভগবান এতদিনে আমার কথা শুনেছে। দাদা বলে মা আজকালকার দায়ীদের উপর আমার বিশ্বাস হয় না, তাদের কথায় আমি ভরসা করতে পারছি না। তুমি যখন বলছে সন্তান সম্ভবা নয়, তুমি যদি তাড়াহুড়ো করে গ্রামের লোকেদের মিষ্টি খাওয়াও তাহলে সবাই আমাদের নিয়ে মজা করবে। মা রেগে যায় আর বলে তুই লোককে মিষ্টিমুখ না করাতে চাস না, কিন্তু অন্তত কিছু মিষ্টি কথা তো বল, এতদিন পর আমি একটা সুখবর পেয়েছি, তুই আমার আনন্দটাকে মাটি করিস না, জাগে মিষ্টি কিনে আনো। কিন্তু দাদা আমাকে না বলে দেয়। দাদা বলে আমি যতক্ষণ না শহরে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাচ্ছি, আর যতক্ষণ না তিনি বলছেন যে তুমি মা হতে চলেছে ততক্ষণ আমি সেটা বিশ্বাস করব না। আর মা আমি তোমাকে অনুরোধ করছি তুমি এই কথাটা এখন কাউকে বলো না, এটা আমাদের মধ্যেই থাক। মা বলে তাহলে আর দেরি করিস না, এক্ষুনি বাসের টিকিট বুক করে আমরা 4 জনে শহরে গিয়ে বোমার চেক আপ করাবো। মা এত তাড়াহুড়ো করছিল যে দাদা আর কাল পর্যন্ত অপেক্ষা করতে পারল না। আজ বিকেল 6টা টিকিট কিনে আনলো। আমরা বৌদিকে নিয়ে তার বাড়িতে যাচ্ছিলাম। যাওয়ার রাস্তায় বৌদি খুব মন খারাপ করে বসেছিল, কিন্তু মায়ের মন খুব ভালো ছিল। মা বৌদিকে হাসানোর চেষ্টা করে বলে বৌমা তুমি মন খারাপ করে বসে থেকো না,
তুমি আনন্দে থাকো, তুমি মন খারাপ করে থাকলে তোমার বাচ্চার উপর প্রভাব পড়বে, তুমি খুব আনন্দে থাকো যাতে আমার বসত ঘর একদম সুস্থ আর শক্তিশালী হয়। মায়ের কথা শুনে বৌদি আরও চিন্তায় পড়ে যায়। আমরা অনেক রাত করে আন্টির বাড়িতে গিয়ে পৌঁছি। মা তো বলেছিল সেদিন রাতেই বৌদিকে নিয়ে চেক আপ করাতে যেতে, কিন্তু আন্টি বলে এত তাড়াহুড়ো কিসের, আজকের রাতটা আরাম করো, তারপর কাল সকালেও। পরের দিন সকাল 9টা বাজতেই মা চিৎকার শুরু করে। মা বলতে থাকে যে তারা এক্ষুনি ডাক্তারের কাছে যাবে। দাদা আমাকে শান্ত করে আর বলে, মা একটু ধৈর্য ধরো, এত সকালে তো হাসপাতাল খোলে না। অনেক কষ্টে মা 10টা পর্যন্ত অপেক্ষা করে। 10টা বাজতেই তারা বেরিয়ে পড়ে। আমি ভেবেছিলাম যে তারা যখন ফিরবে তখন মায়ের সব উৎসাহ শেষ হয়ে যাবে, কিন্তু তার উল্টোটাই হয়। 3 জনে যখন ডাক্তার দেখিয়ে ফিরে আসে তখন 3 জনের মুখ উজ্জ্বল হয়েছিল। 3 জনকেই খুব খুশি দেখায়। বৌদি আমাকে জড়িয়ে ধরে বলে, কিন্তু অবিশ্বাস্য কাণ্ড, এমন চমৎকার কি করে হলো? আমি বোকা ছিলাম যে কোনো উপর বিশ্বাস করতাম না। তোমার মা ঠিকই বলেছিল যে ডাক্তারকে আমি আগের বার দেখেছিলাম, সেই ডাক্তার এবার আমাকে দেখে বলছে যে আমি মা হতে চলেছি। ডাক্তারবাবু তো বিশ্বাসই করতে পারছিলেন না যে এমনটা হয়েছে। তিনি কখনো ভাবেননি যে আমি মা হতে পারব। আমি তো খুশিতে নাচতে শুরু করি। আমরা দিনে আন্টির বাড়ি থেকে ফিরে আসি। ফিরে এসে মা গোটা গ্রামের লোকেদের মিষ্টি খাওয়ায়। আর আমি ভাবতে থাকি যে এমন চমৎকার কি করে হলো, যখন শহরের একজন বড় ডাক্তার বলে দিয়েছিল যে বৌদি কোনো দিন মা হতে পারবেন না, তাহলে একটা কঠিন রূপ দেওয়ার পরই কি করে বৌদির পেটে বাচ্চা চলে এলো? এসব ব্যাপারে জানার ইচ্ছে আমার বরাবরের। আর এখন আমার উৎসাহ আরও বেড়ে গেল। আমি বরাবর সাসপেন্সের গল্প করতে ভালোবাসতাম। গল্পের শেষে যখন একটা গোপন তথ্য সামনে আসতো তখন আমার খুব আনন্দ হতো। এখন আমি একটা সুযোগ পেয়েছি আমার জীবনের একটা বড় রহস্যের সমাধান করার। এই কাজটা খুব চ্যালেঞ্জিং মনে হলো। আমি ঠিক করলাম যে বাড়ির সবাইকে লুকিয়ে আমি রহস্যের সমাধান করব। এই কাজটার জন্য আমি আমার বন্ধু আরতি সাহায্য নিলাম। আমি আরতিকে বলি যে গ্রামের কোনো রহস্য জানতে চাই। আরতি বলে, এই বিষয়ে আমারও জানার ইচ্ছে আছে। আমরা 2 বন্ধু মিলে ঠিক করি যে একদিন আমরা ছদ্মবেশে কুড়োতে যাব। তার পরের দিন আমরা দুজনে গায়ে চাদর চাপা দিয়ে সেই কোর দিকে রওনা দিলাম। আমরা ভেবেছিলাম যে কোটা একদম ফাঁকা থাকবে, সেখানে কোনো লোকজন থাকবে না, কিন্তু সেটা আমাদের ভুল ধারণা প্রমাণিত হয়। সেই কুজোর কাছে আমরা দেখি তার পাশে একজন মহিলা বসে আছেন। তিনি আমাদের জিজ্ঞেস করেন, তোমাদের কি সমস্যা? তখনই এগিয়ে এসে বললেন, সমস্যাটা আমার, আমি সন্তান চাই। আমার ননদ হয়, ও এমনি আমার সাথে এসেছে। সেই মহিলা বলে, এই গ্রামের সবাই আমাকে বলেনি বলে ডাকে, আমি ওটাকে পাহারা দিয়ে তুমি আমাকে 5 টাকা দাও, তারপরেই করতে একটা ডুব দাও। এটা করলে ভগবান তোমার উপর তুষ্ট হবে আর তুমি খুব শিগগিরই সন্তানের জন্ম দিতে পারবে। 5 টাকার কথা শুনে চিন্তায় পড়ে যাই। আমার কাছে এত টাকা নেই, কিন্তু আমার বন্ধু তার পাশ থেকে 500 বার করে সেই মহিলাকে দিয়ে দেয়, আর সেই মহিলা আমাকে ওই ডুব দেওয়ার অনুমতি দেয়। আমি কই ডুব দিয়ে আসার পর শিবরানী আমার হাতে একটা ওষুধের প্যাকেট দিয়ে বলে, এটা তুমি রোজ খাবারের সাথে মিশিয়ে খাবে, তাহলে দেখবে ভগবানের কৃপায় তুমি খুব তাড়াতাড়ি মা হতে পারবে। আরতি আমার দিকে তাকায়। আমি ভাবি যে আমাদের এত টাকা খরচা হয়ে গেল, কিন্তু আমরা কোনো রহস্যের সমাধান করতে পারলাম না। তারপর আমি বনানী কেবলি বৌরানী। আমি কোনো বাচ্চা চাই না। আমি শহর থেকে এসেছি, আমি একজন রিপোর্টার। আমি খবর পেয়েছি যে কুয়োতে কিছু বেআইনি কাজ হয়। আপনি যদি কোনো রহস্যের ব্যাপারে আমাকে সবটা খুলে না বলেন, তাহলে আমি মিডিয়ার সামনে আপনার বদনাম করে দেব। আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে পারে। আমার কথা শুনে সেই মহিলার চোখে জল চলে আসে। সে বলে, দয়া করে আমার সাথে এমনটা করো না, আমি তোমাকে সব সত্যি বলছি। তারপর সেই মহিলা মাকে সব খুলে বলে। সে আমাকে খুব দুঃখের একটা গল্প শোনায়। সেই মহিলা আমাদের গ্রামের মেয়ে নয়, সে অন্য গ্রাম থেকে এসেছে, যেখানে তার পুরো পরিবার থাকত। তার গ্রামে বন্যা হয়েছিল। সেই বন্যা সব ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল। তার মা বাবাও সেই বন্যায় ভেসে গিয়েছিল। তার কোনো আত্মীয় স্বজন বেঁচে ছিল না। তাদের যা সব জমিজমা ছিল সব গ্রামের জমিদারেরা দখল করে নিয়েছিল। তখন ওনার কাছে কোনো থাকার জায়গা ছিল না। ওনার কোনো আত্মীয় স্বজন বেঁচে ছিল না। উনি একদম একা হয়ে গিয়েছিলেন। উনি পথে ঘুরে বেড়াতেন, আর ঘুরতে ঘুরতে তিনি আমাদের গ্রামে এসে পৌঁছান। কিন্তু এই গ্রামের লোকেরাও তাকে এক বেলা খাইয়ে ফেরত পাঠিয়ে দিত। তিনি থাকার জন্য একটা জায়গা খুঁজছিলেন, আর তখনই উনি এর কোর সন্ধান পান। উনি ওটাকে থাকার জায়গা বানিয়ে ফেলেন, কিন্তু উনার পেট চালানোর জন্য কিছু একটা করা দরকার ছিল। ওনার কাছে কোনো পয়সা ছিল না।
তাহলে উনি কি করে তার খাবারের বন্দোবস্ত করবেন? উনি একজন হাকিম পরিবারের মেয়ে ছিলেন, তার বাপ ঠাকুরদারা অনেক বড় হাকিম ছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন উনি কিছু ওষুধপত্র বানিয়ে সেগুলো বিক্রি করে টাকা রোজগার করবেন, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছিল না। মানুষ উনার ওষুধের বিশ্বাস করতে পারছিলেন না। তাই উনি অন্য একটা উপায় বের করেন। উনি ওর ব্যাপারে কিছু তথ্য গ্রামে ছড়িয়ে দেন। উনি কোকে মায়াবী কোনো বলে দাবি করেন আর বলেন যে সব মহিলা যাদের সন্তান হচ্ছে না তারা এই করতে ঢুকলে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। লোকই গল্পটা বেশি বিশ্বাস করে যখনই কোনো মহিলার কোর্টের দুধ দিতে আসে তখন তিনি তাকে তার বানানো ওষুধ দেন। সেই ওষুধ কিছুদিন কিছু জড়িবুটি ছিল, যেটা খেলে সেই মহিলাদের শরীরের সব অসুখ সেরে যেত। সেই ওষুধের কারণেই সেই মহিলারা প্রেগন্যান্ট হতো। আর সবাই ভাববে এটা সেই কুয়োর কেরামতি, কিন্তু আসলে সেটা ছিল ওষুধের কেরামতি বনানি। এভাবে টাকা রোজগার করত, তার পেট চালান। বরং সব কথা শুনে আমি বলি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই গোপন কথা আমি কাউকে বলবো না, এটা আমাদের মধ্যে থাকবে। তিনি আমাদের ধন্যবাদ দেন আর আমরা বাড়ি ফিরে আসি। আমি সারাদিন ভাবতে থাকি যে কিভাবে এই সাহসী মহিলা গ্রামের এত মহিলার উপকার করেছে, তাদের রোগ সারিয়ে তুলছে আর তার সাথে সাথে নিজের পেট চালানোর ব্যবস্থা করে নিচ্ছে। ওনার জন্য আমার বৌদির সংসারটা বেঁচে গেল। আজকাল আমি সবাইকে উপদেশ দিই যে তারা যেন সেই কুডোতে যায়, কারণ সেখানে ভগবানের আশীর্বাদ আছে। আমার কথা শুনে মা হেসে বলে, দেখিস তুই আর শেষমেশ আমার কথা বিশ্বাস করতে বাধ্য হয়নি। মায়ের কথা শুনে আমি চুপ করে যাই। আমি কোনো কথা নিজে যাচাই না করে বিশ্বাস করি না। আমি সেই কুয়োর পুরো রহস্য জানি, কিন্তু আমি সেটা কাউকে বলিনি, কারণ আমি চাই না যে বৌরানী রোজগারের পথ বন্ধ হয়ে যাক আর গ্রামের মহিলাদের চিকিৎসা বন্ধ হয়ে যাক। ভগবান সবাইকে সাহায্য করেন, শুধু তোমার উদ্দেশ্য সৎ হওয়া চাই।